নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টি প্রদীপ। আজ প্রথম পর্ব। জ্যাঠামশাইদের রান্নাঘরে খেতে বসেছিলাম আমি আর দাদা। ছোট কাকিমা ডাল দিয়ে গেলেন, একটু পরে কি একটা চচ্চড়িও নিয়ে এলেন। শুধু তাই দিয়ে খেয়ে আমরা দুজনে ভাত প্রায় শেষ করে এনেছি, এমন সময় ছোট কাকিমা আবার এলেন। দাদা হঠাৎ জিজ্ঞেস করলে, কাকিমা, আজ মাছ ছিল যে, মাছ কই? আমি অবাক হয়ে দাদার মুখের দিকে চাইলাম। লজ্জা ও অস্বস্তিতে আমার মুখ রাঙা হয়ে উঠল। দাদা যেন কি এমন বোকা ছেলে যদি কখনো দেখে থাকি। আমার অনুমানই ঠিক হলো। কাকিমা একটু অপ্রতিভের সুরে বললেন, মাছ যা ছিল আগেই উঠে গেছে বাবা, ওই দিয়ে খেয়ে নাও, আর একটু ডাল নিয়ে আসবো? দাদার মুখ থেকে বুঝলাম দাদা যেন হতাশ হয়েছে। মাছ খাবার আশা করেছিল, তাই না পেয়ে। মনটায় আমার কষ্ট হলো। দাদা দেখেও দেখে না, বুঝেও বোঝে না। দেখছে এখানে আমরা কি অবস্থায় চোরের মতো আছি। পরের বাড়ি, তাদের হাত তোলা দুমুঠো ভাতে কটি ভাই বোন কোনো রকমের দিন কাটিয়ে যাচ্ছি। এখানে আমাদের না আছে জোর, না আছে কোনো দাবি। তবুও দাদার চৈতন্য হয় না। সে আশা করে বসে থাকে যে এই বাড়ির অন্যান্য ছেলেদের মতো সেও যত্ন পাবে। খাবার সময় ভাগের মাছ পাবে, বাটি ভরা দুধ পাবে, মিষ্টি পাবে। তা পায়ও না, না পেয়ে আবার হতাশ হয়ে পড়ে। আশাভঙ্গের দৃষ্টিতে এদিক ওদিক চায়। এতে আমার ভারী কষ্ট হয়। অথচ দাদাকেও আসল অবস্থাটা খুলে বলতে পারি নে, তাতেও কষ্ট হয়। দাদা বাইরে এসে বললে, মাছ তো কম কেনা হয়নি, তার উপর আবার মাঠের পুকুর থেকে মাছ এসেছিল। এত মাছ সব হাড়ু আর ভুমটিরা খেয়ে ফেলেছে। বাবারে, রাক্ষস সব এক একটি, একখানাও মাছ খেতে পেলাম না। দাদাকে ভগবান এমন বোকা করে গড়েছিলেন কেন তাই ভাবি। সীতা এসব বিষয় অত্যন্ত বুদ্ধিমতী। এই সেদিনও তো দেখেছি, সীতা রান্নাঘরে খেতে বসেছে, সামনে জ্যাঠাইমাও খেতে বসলেন। জ্যাঠাইমাকে ভুবনের মা এক কাঁসি মাছের তরকারি দিয়ে গেল, বড় বড় দাগা মাছ ৮-১০খানা তাতে। আর সীতাকে দিলে তার বরাদ্দ মতো এক টুকরো। জ্যাঠাইমা মাছ যত পারলেন খেলেন, বাকিটা কাঁসিতেই রেখে দিলেন। সেই পাতে তার ভাগ্নে বউ বসবে। সীতার পাতে তো একখানা মাছও নিজের পাত থেকে দিতে পারতেন। কিন্তু কই, তা নিয়ে সীতা তো কখনো কিছু বলে না, দুঃখ করে না, নালিশ করে না। আমি জানতে পারলাম এই জন্যে যে আমি সে সময় নিতাই কাকার জন্য আগুন আনতে রান্নাঘরে গিয়েছিলাম। সীতা কোনো কথা আমায় বলেনি। এ বাড়ির কাণ্ডই এরকম। আজ ১ বছরের ওপর তো দেখে আসছি। অবশ্যই নিজের জন্য আমি গ্রাহ্যও করিনি। আমার দুঃখ হয় ওদের জন্যে। মায়ের দুঃখ এ বাড়িতে কম নয়। অত খাটুনির অভ্যেস মায়ের ছিল না কোনো কালে। এই শীতকালে মাকে গোছা গোছা বাসন নিয়ে ভোরে পুকুরের জলে নামতে হয়, মাকে আর সীতাকে। খিড়কি পুকুরের জল সকালে থাকে ঠান্ডা বরফ, রোদ পড়ে না জলে কোনো কালেই। চারিদিকে বড় বড় আম আর সুপুরির বাগান। এতটুকু রোদ আসে না ঘাটে। সেই কনকনে হিম জলে বসে বাসন মাজা, যেমন তেমন করে মাজলে তো এ বাড়িতে চলবে না। কোথাও দাগ থাকবার জো নেই একটু। জ্যাঠাইমা দেখে নেবেন নিজে। সে যে কি কষ্ট হয় মায়ের। মা মুখ বুজে কাজ করে যান, বলেন না কিছু। আমি তো বুঝতে পারি। ওসব কাজ কি মা কখনো করেছেন? সকলের চেয়ে কাজ বাড়ে পুজো আচ্চার দিনে। এ বাড়িতে ১২ মাসের ১২টা পূর্ণিমাতে নিয়মিতভাবে সত্যনারায়ণের সিন্নি হয়। গৃহদেবতা শালগ্রামের নিত্য পুজো তো আছেই। তাছাড়া লক্ষ্মী পুজো মাসে একটা লেগেই থাকে। এসব দিনে সংসারের দৈনিক বাসন বাদে পুজোর বাসন বেরোয় ঝুড়িখানেক।
এদের সংসার অত্যন্ত সাত্ত্বিক গোঁড়া হিন্দুর সংসার। পুজো আচ্চার ব্যাপারে পান থেকে চুন খসবার জো নেই। সে ব্যাপারে দেখাশোনা করেন জ্যাঠাইমা স্বয়ং। ফলে ঠাকুর ঘরের কাজ নিয়ে যারা খাটাখাটুনি করেন তাঁদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। পুজোর বাসন যেদিন বেরোয় মা সেদিন সীতাকে সঙ্গে নিয়ে যান ঘাটে। সে যতটা পারে মাকে সাহায্য করে বটে, কিন্তু সে একে ছেলে মানুষ, তাতে ওসব কাজ তার অভ্যেস নেই একেবারেই। জ্যাঠাইমার পছন্দ মতো পুজোর বাসন মাজতে সক্ষম হওয়া মানে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, বরং বোধহয় শেষেরটাই কিছু সহজ। জ্যাঠাইমা বলবেন, কোষাকুষি মাজবার ছিঁড়ি কি তোমার সেজবো? কতদিন বলে দিয়েছি তামার পাত্তরে তেঁতুল নেবু না দিলে ম্যারম্যার করবেই। শুধু বালি দিয়ে ঘষলে কি আর? ঠাকুর দেবতার কাজগুলো তো একটু ছেদ্দা করে লোকে করে, সবটাতেই খেরিস্টানি। মা জবাব খুঁজে পান না। যদি তিনি বলতে যান, না বড়দি, নেবু ঘষেই তো ঠাকুর ঘরের তামার বাসন বরাবরই। জ্যাঠাইমা বাধা দিয়ে বলবেন, আমার চোখে তো এখনো ঢেলা বেরোয়নি সেজবো। অম্বলতা দিয়ে বাসন মাজলে অমনি ছিঁড়ি হয় বাসনের? কাকে শেখাতে এসেছ? কি বলবো, ভুবনের মা হেঁসেলের কাজ ছেড়ে সময় করতে পারে না, নইলে বাসন মাজা কাকে বলে? জ্যাঠাইমার নিজের কথার প্রতিবাদ সহ্য করতে পারেন না। আর কেনই বা পারবেন? তিনি যখন এবাড়ির কর্ত্রী, এবাড়ির সর্বের সর্বা, পুত্রবধূরা, জায়েরা, ভাগ্নে বউ, মাসির দল, পিসির দল সবাই যখন মেনে চলে, ভয় করে। আমার স্কুলের পড়াটা হয়ে গেলে বাঁচি, এদের হাত থেকে উদ্ধার পেয়ে অন্য কোথাও চলে যাই তাহলে। ভুবনের মা সকালে আমাকে ডেকে বলল, জিতু, তুমি যখন স্কুলে যাও ভুবনকেও নিয়ে যেও না। ওর লেখাপড়া তো হলো না কিচ্ছু। আমি মাসে মাসে 8 আনা মাইনে দিতে পারি। জিজ্ঞেস করে এসো তো স্কুলে, তাতে হয় কিনা। আমি বললাম, দেবেন কাকিমা, ওতেই হয়ে যাবে। ওর তো নিচু ক্লাসের পড়া, 8 আনায় খুব হবে। ভুবনের মা আঁচল থেকে একটা আধুলি বের করে আমায় দিতে গেল। বললে, তাহলে নিয়ে রেখে দাও, আর আজ ভাত খাওয়ার সময় ভুবনকে ডেকে খেতে বসিও। ও আমার কথা শোনে না। তুমি একবার স্কুলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ভর্তি করে দিলে তারপর থেকে ভয় ভয়ে আপনিই যাবে। মাথার ওপর কেউ নেই, বেজায় বেয়ারা হয়ে উঠছে দিন দিন। তারপর আমার হাত দুখানা খপ করে ধরে ফেলে মিনতির সুরে বললে, এই উপকারটুকু তোমাকে করতে হবে বাবা জিতু। আমার কেউ নেই, কাউকে বলতে পারি নে, বউ মানুষ, কপালই না হয় পুড়েছে, কিন্তু কি বলে যার তার সঙ্গে কথা কই বলো তো বাবা? বলো একটু ভুবনকে বুঝিয়ে। এই ভুবনের মা এ বাড়িতে কি রকমে ঢুকলো মার মুখে সে কথা আমি শুনেছি। এই গাঁই ওর বাড়ি। ওর এক সতীন আছে, স্বামী মারা যাবার পরে সম্পত্তির অর্ধেক ভাগ পাছে দখল করতে না পেরে ওঠে, এই ভয়ে জ্যাঠামশায়ের নামে বুঝি লেখাপড়া করে দেয়। কথা থাকে এরা ওদের দুজনকে চিরকাল খেতে পড়তে দেবে। কিন্তু এ বাড়িতে ভুবনের মা আছে চাকরানিরও অধম হয়ে। রাঁধুনিকে রাঁধুনি, চাকরানিকে চাকরানি, আর এত হেনস্থাও সবাই মিলে করে ওকে। ভুবনের মা হয়েছে এ সংসারের অমঙ্গলের থার্মোমিটার। অর্থাৎ মঙ্গল যখন আসে তখন ভুবনের মায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অমঙ্গল এলেই কিন্তু ভুবনের মায়ের দোষ। জ্যাঠাইমা অমনি বলবেন, যেদিন থেকে ও আমার বাড়িতে ঢুকেছে সেই দিন থেকেই জানি এ বাড়ির আর ভাষ্যি নেই। 7 কুল খেয়ে যে আসে তার কি আর। তক্ষুনি কর্তাকে বলেছিলাম ও পাপ ঢুকেও না সংসারে। তা কাঙালের কথা বাসি হলেও মিষ্টি লাগে। আমি নিজের কানে কতদিন এ ধরনের কথা শুনেছি। মা বলেন, ভুবনের মায়ের মতো বোকা লোক তিনি কখনো দেখেননি। চৈত্র মাসের গোড়ার দিকে মেজ কাকার ছেলে সলিল বললে, জানো জিতুদা, মঙ্গলবারে আমাদের বাড়িতে গোপীনাথ জিউ ঠাকুর আসবেন। ও পাড়ায় মেজ জ্যাঠামশাইদের বাড়ি ঠাকুর এখন আছেন, মঙ্গলবারে আসবেন, 2 মাস থাকবেন, তারপর আবার হরিপুরের বৃন্দাবন মুখুজ্জের বাড়ি থেকে তারা নিতে আসবে। বছরে এই 2 মাস আমাদের পালা। দাদাও সেখানে ছিল। বললে, খুব খাওয়ান দাওয়ান হবে? সলিল বললে, যেদিন আসবেন
সেদিন তো গাঁয়ের সব ব্রাহ্মণের নেমন্তন্ন, তাছাড়াও রোজ বিকেলে শেতল হবে, রাত্রিরে ভোগ, সে ভারী খাওয়ার মজা। দাদা ও আমি দুজনেই খুশি হয়ে উঠি। মঙ্গলবার সকাল থেকে বাড়িতে বিরাট হইচই পড়ে গেল। ঠাকুরঘর ধোয়া শুরু হলো। বাসন কোসন কাল বিকেল থেকেই মাজা ঘষা চলছে। ভুবনের মা রাত থাকতে উঠে রান্নাঘরে ঢুকেছে। পাড়ার অনেক ঝি বউ অবশ্যই যথেষ্ট কাজে সাহায্য করছে। একটি দল তো কাল রাত থেকে তরকারি কুটছে এক রাস। কাকিমারা কাল বিকেল থেকে ক্ষীরের সন্দেশ ও নারকেলের নাড়ু গড়তে ব্যস্ত আছেন। ঝিটকিপোতার গোলাবাড়ি থেকে গাড়িখানেক আখ, শশা, কলা, নারকোল এসেছে। সেগুলো কাটা ছাড়ানো ব্যাপারে বাড়ির ছোট ছোট মেয়েদের নাইয়ে ধুইয়ে ধোয়া কাপড় পরিয়ে লাগানো হয়েছে। বাড়ির ছেলেমেয়েরা সকাল সকাল স্নান সেরে ধোয়া ধুতি চাদর গায়ে ঠাকুর আনতে গেল কর্তাদের সঙ্গে। তাঁরাও গরদের জোর পড়ে আগে আগে চলছেন। ছেলেরা কাঁসর ঘণ্টা বাজিয়ে বেলা 10টার সময় তাঁদের সঙ্গে ঠাকুর নিয়ে ফিরল। জ্যাঠাইমা জলের ঝাড়া দিতে দিতে দরজা থেকে এগিয়ে গিয়ে ঠাকুরকে অভ্যর্থনা করে নিয়ে এলেন। মেয়েরা শাঁখ বাজাতে লাগলেন। ধূপধুনোর ধোঁয়ায় ঠাকুর ঘরের বারান্দা অন্ধকার হয়ে গেল। আমি এ দৃশ্য কখনো দেখিনি। আমার ভারী আনন্দ হলো। ইচ্ছে হলো আর একটু এগিয়ে গিয়ে ঠাকুর ঘরের দোরে দাঁড়িয়ে দেখি, কিন্তু ভয় হলো পাছে জ্যাঠাইমা বকুনি দেন। বলেন, তুই এখানে দাঁড়িয়ে কেন? কি কাপড়ে আছিস তার নেই ঠিক, যা সরে যা। এমন অনেকবার বলেছেন, তাই ভয় হয়। বেলা 1টা পর্যন্ত আমাদের পেটে কিছু গেল না। বাড়ির অন্যান্য ছেলে মেয়েদের কথা স্বতন্ত্র। তাদেরই বাড়ি, তাদেরই ঘরদোর। তারা যেখানে যেতে পারে, আমরা 3 ভাই বোনেই লাজুক। সেখানে আমরা যেতে সাহস করি না। কারুর কাছে খাবার চেয়েও খেতে পারিনি। মা ব্যস্ত আছেন নানা কাজে। অবশ্যই হেঁসেলের কাজে তাকে লাগানো হয় না এ বাড়িতে, তা আমি জানি। কিন্তু ঝিয়ের কাজ করতে তো দোষ নেই। বাড়ির অন্যান্য মেয়েরা কোনোদিনই আমাদের খাওয়া দাওয়ার খোঁজ করেন না। আজ তো সকলেই মহা ব্যস্ত। বেলা যখন 1:30 আন্দাজ, রান্নাঘরের দিক থেকে একটা গোলমাল ও জ্যাঠাইমার গলার চিৎকার শুনে ব্যাপার কি দেখতে গেলাম ছুটে। গিয়ে দেখি রান্নাঘরের কোণে ছেঁচতলার কাছে দাদা একটা লাউ পাতা হাতে দাঁড়িয়ে। জ্যাঠাইমা বকছেন, ওই ঝাড় তো আর কত ভালো হবে তোমাদের? এখনো বামুন ভোজন হলো না, দেবতার ভোগ রইল পড়ে, উনি এসেছেন ভোগের আগে পেটসাদ পেতে। দেবতা নেই, বামুন নেই, ওর শুয়োর পেট পোড়ালেই আমার সজ্ঞে ঘণ্টা বাজবে যে। বুড়ো দামড়া কোথাকার, ওসব খ্রিস্টানি চাল এ বাড়িতে চলবে না বলে দিচ্ছি। মুড়ো ঝ্যাঁটা মেরে বাড়ি থেকে বিদেয় করে দেব, জানো না? আমার বাড়ি বসে ওসব অনাচার হবার জো নেই। যখন করেছ তখন করেছ। মা কোথায় ছিলেন আমি জানি নে। পাছে তিনি শুনতে পান, এই ভয় আমি দাদাকে সঙ্গে করে বাইরে নিয়ে এলাম। দাদা লাউ পাতাটা হাতে নিয়েই বাইরে চলে এলো। আমি বললাম, ওখানে কি করছিলে? দাদা বললে, কি আবার করব, ভুবনের মা কাকিমার কাছে 2খানা তিল পিটুলি ভাজা চাইছিলাম, বড্ড খিদে পেয়েছে তাই। জ্যাঠাইমা শুনতে পেয়ে কি বকুনিটাই। বলেই লজ্জা ও অপমান ঢাকবার চেষ্টায় কেমন এক ধরনের হাসলে। হয়তো বাড়ির কোনো ছেলেই এখনো খায়নি, কিন্তু আমরা জানি দাদা খিদে মোটে সহ্য করতে পারে না। চা বাগানে থাকতেও ভাত নামতে না নামতে সকলের আগে ও পিঁড়ি পেতে রান্নাঘরে খেতে বসে যেত। বয়সে বড় হলে কি হবে, ও আমাদের সকলের চেয়ে ছেলে মানুষ। আজকার সমস্ত অনুষ্ঠানের ওপর আমার বিতৃষ্ণা হলো। এদের দয়া মায়া নেই। এই যে ঠাকুর পুজোর ধুমধাম, এর যেন কোথায় গলদ আছে। কোথায় তা বোঝা আমার বুদ্ধিতে কুলোয় না। কিন্তু গোটা ব্যাপারটাই যেন কেমন মনের সঙ্গে খাপ খেল না আদৌ। আর কিছুদিন পরে একটু বয়স হলে আমি বুঝেছিলাম যে এদের ভক্তির উৎসের মূলে এদের বিষয় বুদ্ধি ও সাংসারিক উন্নতি। ভগবান এদের উন্নতি করেছেন, ফসল বাড়াচ্ছেন, মান খাতির বাড়াচ্ছেন। এরাও ভগবানকে তোয়াজ করছেন, ভবিষ্যতে আরও যাতে বাড়ে। প্রতি পূর্ণিমায় ঘরে সত্যনারায়ণ পুজো হয়। সংক্রান্তিতে 2টি ব্রাহ্মণ খাওয়ানো হয়। শুধু তাই নয়, একটি গরিব ছাত্রকে জ্যাঠাইমা বছরে 1টি টাকা দিয়ে থাকেন বই কেনার জন্য। শ্রাবণ মাসে তাঁদের আবাদ থেকে বছরের ধান, জ্বালা ভরা কই মাছ, বাজরা ভরা হাঁসের ডিম, তিল,
আখের গুড় আরও অনেক জিনিস নৌকা বোঝাই হয়ে আসত। ভক্তিতে আপ্লুত হয়ে তাঁরা প্রতিবার এই সময় পাঁঠা বলি দিয়ে মনসা পুজো করতেন ও গ্রামের ব্রাহ্মণ খাওয়াতেন। এদের সত্যনারায়ণ পুজো ঘরের সচ্ছলতা বৃদ্ধি করার জন্যে, লক্ষ্মী পুজো ধন ধান্য বৃদ্ধির জন্যে, গৃহদেবতার পুজো, গোপীনাথ জিউর পুজো, সবারই মূলে হে ঠাকুর ধনে পুত্রে যেন লক্ষ্মী লাভ হয়, অর্থাৎ তা হলে তোমাকেও খুশি রাখব। বাবার মুখে শুনেছি এ সমস্ত বাড়িঘর আমার ঠাকুরদাদা গোবিন্দলাল মুখুজ্জের তৈরি। ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন বয়স বেশি নয়। তিনি মামার বাড়িতে মানুষ হন এবং তারপর চাকরি নিয়ে বিদেশে বার হয়ে যান। জ্যাঠামশাইয়ের বাবা নন্দলাল মুখুজ্জে নায়েবি কাজে বিস্তর পয়সা রোজগার করেছিলেন এবং আবাদ অঞ্চলে 100 বিঘে ধানের জমি কিনে রেখে যান। আবাদ অঞ্চল মানে কি আমি এতদিনেও জানতাম না। এই সেদিন জ্যাঠামশাইদের আড়তের মুহুরী যদু বিশ্বাসকে জিজ্ঞেস করে জেনেছি। জ্যাঠামশাই পাটের ব্যবসা করে খুব উন্নতি করেছে। এদের বর্তমান উন্নতির মূলেই এদের পাটের ও ধানের কারবার। জ্যাঠামশাইরা 3 ভাই, সবাই এই আড়তের কাজে লেগে আছেন দেখতে পাই। এরা বাবার খুড়তুতো ভাই। বাবাই ঠাকুরদাদার একমাত্র ছেলে ছিলেন। বাবা কোনো কালেই এ গাঁয়ে বাস করেননি। জমি জমা যা ছিল তাও এখন আর নেই। বাবা বেঁচে থাকতে জ্যাঠামশাইকে বলতে শুনেছিলাম যে সব নাকি রোড শেষ নিলামে বিক্রি হয়ে গেছে। সেসব কি ব্যাপার যত বুঝি আর না বুঝি, এটুকু আজকাল বুঝেছি যে এখানে আমাদের দাবি কিছু নেই এবং জ্যাঠামশাইদের দয়ায় তাদের সংসারে মাথা গুজে আমরা আছি। জ্যাঠাইমাকে আমার নতুন নতুন ভারী ভালো লাগতো, কিন্তু এতদিন আমরা এ বাড়িতে এসেছি, একদিনের জন্য আমাদের সঙ্গে তিনি ভালো ব্যবহার করেননি। আমাকেও দাদাকে তো নখে ফেলে কাটেন এমনি অবস্থা। অনবরত জ্যাঠাইমার কাছ থেকে গালমন্দ অপমান খেয়ে খেয়ে আমারও মন বিরূপ হয়ে উঠেছে। আজকাল আমি তো জ্যাঠাইমাকে এড়িয়ে চলি। সীতাও তাই। দাদা ভালো মন্দ তেমন কিছু বোঝে না। ও নবান্নের দিন বাটি হাতে জ্যাঠাইমার কাছে নবান্ন চাইতে গিয়ে বকুনি খেয়ে ফিরে আসবে। পুকুরের ঘাটে নাকি জ্যাঠাইমা নেয়ে উঠে আসছিলেন, ও সে সময় ঝাঁপিয়ে জলে পড়ার দরুন জল ছিটিয়ে তার গায়ে লাগে, সেজন্য মার খাবে। বাসি কাপড়ে জ্যাঠাইমার ঘরে ঢুকে এই সেদিনও মার খেতে খেতে বেঁচে গিয়েছে। কেন বাপু যাওয়া? কিন্তু না গেলেই যে বিপদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় তা নয়। এক সংসারে থাকতে গেলে ছোঁয়াছুঁই ঠেকাঠেকি না হয়ে তো পারে না, অথচ হলেই আর রক্ষে নেই। জ্যাঠাইমাদের রোয়াকে বসে আমি আর ভুবন খেলছি। এমন সময় জ্যাঠাইমা ওপরের দালান থেকে ঝিন্টু, বাদল, উষা, কাতু ওদের ডাক দিলেন। ডাকলেন কেন আমি তা জানি, খাবার খাওয়ার জন্যে। আমি আর ভুবন যে সেখানে আছি তা দেখেও দেখলেন না। আমি ভুবনকে বসতে বলে মায়ের কাছ থেকে বড় এক বাটি মুড়ি নিয়ে এসে দুজনে খেতে লাগলাম। কাতু ফিরে এলে বললাম, ভাই 1 ঘটি জল নিয়ে আয় না, খাবো। খাবার খাওয়া সেরে আমরা আবার খেলা করছি, এমন সময় জ্যাঠাইমা সেখানে এলেন কাপড় তুলতে। রোয়াকের ধারে আমাদের মুড়ির বাটিটার দিকে চেয়ে বললেন, এ বাটিতে হাত ধুয়েছে কে? এ ঠিক জিতুর কাজ, নইলে এমন মেরেচ্ছ এ বাড়ির মধ্যে আর তো কেউ নেই। কি করে ফেলেছি না জানি। ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে জ্যাঠাইমা? জ্যাঠাইমা মারমুখী হয়ে বললেন, কি হয়েছে দেখতে পাচ্ছ না? দুপুরবেলা কাপড়খানা কেচে আনলায় রেখে গিয়েছি, কাঁচা কাপড়খানা জল ছিটিয়ে এঁটো করে বসে আছো। মেজো কাকিমার এক পিসিনা মাসি এ বাড়িতে থাকে। বুড়ি ভারী ঝগড়াটে আর জ্যাঠাইমার খোসা মোদে। বয়স 50-60 হবে। কালো 1 হাড়া দড়ি পাকানো গড়ন। সীতা আর আমি আড়ালে বলি তারকা রাক্ষসী। নানা ছুতোনাতায় মাকে অনেকবার বকুনি খাইয়েছে জ্যাঠাইমা কাকিমাদের কাছে। ওকে 2 চক্ষে আমরা দেখতে পারিনি। জ্যাঠাইমার গলার স্বর শুনে রান্নাঘরের উঠোন থেকে বুড়ি ছুটে এলো। কি হয়েছে বৌমা, কি হয়েছে? জ্যাঠাইমা বললেন, সন্ধেবেলা আন্নিক করবো বলে কাপড়খানা কেচে আনলায় দিয়ে রেখেছি মাসি, আর বুড়ো ধাড়ি ছোঁড়া করেছি কি এখানে মুড়িকে সেই বাটিতে জল দিয়ে হাত ধুয়েছে, আর এই রোয়াকের ধারেই তো কাপড়। তুমি কি বলতে চাও কাপড়ে লাগেনি জলের ছিটে? বুড়ি অবাক হবার ভান করে বললে, ও মা, সে কি কথা?
লাগেনি আবার 100 বার লেগেছে। আমি ভাবলাম, বারে, এতে আর হয়েছে কি? জল যদি লেগেই থাকে, 2-4 ফোঁটা লেগেছে বই তো নয়। জ্যাঠাইমাকে বললাম, জল তো ওতে লাগেনি জ্যাঠাইমা, আর যদিও একটু লেগে থাকে এখনো রোদ রয়েছে, এক্ষুনি শুকিয়ে যাবে ক্ষণ। বুড়ি বললে, শোনো কথা, ও ছোড়ার জ্ঞানকাণ্ড একেবারেই নেই, একেবারেই মেলেচ্ছ, ওর মাও তাই, হিঁদুয়ানি তো শেখেনি কোনোদিন। তোমরা শোনো মাসি, আমি শুনে শুনে হদ্দ হয়ে গিয়েছি। ঘরে ঠাকুর রয়েছেন আর এইসব অনাচার কি করে বরদাস্ত করি বলো তো তুমি? আমার কোনো ছেলে মেয়ে ওরকম করবে? অত বড় ধাড়ি ছেলে হলো, মুড়ির বাটিতে জল ঢাললে যে শোকরি হয় সেও জানে না। শুনবে কোথা থেকে? মেলেচ্ছ খ্রিস্টানের মধ্যে এতকাল কাটিয়ে এসেছে, ভালো শিক্ষা দিয়েছে কে? হিঁদুর বাড়িতে কি এসব পোষায় বলো তো তুমি? বুড়ি বললে, ওর মা জানে না তো, ও জানবে কোথা থেকে? সেদিন ওর মা করেছে কি, পুকুর ঘাটে তো বড় নৈবেদ্যের বারকোষখানা দুতে নিয়ে গিয়েছে। যেদিন ঠাকুর এলেন তার পরের দিন আমি দাঁড়িয়ে ঘাটে, কাপড় কেচে যখন উঠলি তখন ধোয়া বারকোষখানা আর একবার জলে ডুবো না ডুবেই অমনি উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখে বলি, ও কি কাণ্ড বউ, ভাগ্যিস দেখে ফেললাম তাই তো। মায়ের দোষ দেওয়াতেই হোক বা আমাকে আগের ওইসব কথা বলাতেই হোক আমার রাগ হলো। তাছাড়া আমার মন বললে এতে কোনো দোষ হয়নি। মুড়ির বাটিতে জল ঢালার দরুনে মুড়ির বাটি অপবিত্র হবে কেন? মা বারকোষ ধুয়ে জলের ধারে রেখে স্নান সেরে উঠে যদি সে বারকোষ নিয়ে এসে থাকেন, তাতে মা কোনো অন্যায় কাজ করেননি। বললাম, ওতে দোষ কি জ্যাঠাইমা? মুড়িও খাবার জিনিস, জলও খাবার জিনিস, দুটোতে মেশালে খারাপ হবে কেন? ছুঁতে থাকবেই বা না কেন? জ্যাঠাইমা অগ্নিমূর্তি হয়ে উঠলেন। তোর কাছে শাস্ত্র শুনতে আসেনি, ফাজিল ছোড়া কোথাকার। তোরা তো খ্রিস্টান, হিঁদুর আচার ব্যবহার তোরা জানিস কি? তোর মাই বা জানে কি? ওইটুকু ছেলে গলা টিপলে দুধ বেরোয়, উনি আবার আমার শাস্ত্র বোঝাতে আসেন। শিখবি কোত্থেকে? তোর মা তোদেরকে কিছু শিখিয়েছে না কিছু জানে? পয়সা রোজগার করেছে আর দুহাতে উড়িয়েছে তোর বাবা মদ খেয়ে খ্রিস্টানি করে। বুড়ি বললে, মোলও সেই রকম, যেমন যেমন কর্মফল তেমনি তেমনি মৃত্যু। 10 ধম্মে দেখলে সবাই যে কর্মের যে শাস্তি। ঘর থেকে মরা বেরোয় না, ও পাড়ার হরিদাস না এসে পড়লে ঘরের মধ্যেই পড়ে থাকত। বাবার মৃত্যু সম্পর্কে এ কথা বলাতে আমার রাগ হলো। তার মরণের পরে তার কথা ভেবে এখন আমার কষ্ট হয়, যদিও সে কথা কাউকে বলিনি। বললাম, ভালো মরণ আর মন্দ মরণ নিয়ে বাহাদুরি কি দিদিমা? এই তো মাঘ মাসে ওই তেঁতুলতলায় যাদের বাড়ি, ওই বাড়ির সেই বুড়ো গাঙ্গুলি মশাই মারা গেলেন। তিনি তো খুব ভালো মানুষ ছিলেন সবাই বলে। পুকুরের ঘাটে একবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্নিক করতেন। তবে তিনি পেনশন আনতে গিয়ে ওরকম করে সেখানে মারা গেলেন কেন? সেখানে কে তার মুখে জল দিয়েছে, কে মরা ছুঁয়েছে, কোথায় ছিল ছেলে মেয়ে, ওরকম হলো কেন? আমার বোকামি। আমি ভেবেছিলাম ঠিক মতো যুক্তি দেখিয়ে বুড়িকে তর্কে হারাবো, কিন্তু তার ধরনের ঝগড়ায় মজবুত পাড়া গাঁয়ের মেয়ে যে অত সহজে হার মেনে নেবে, এ ধারণা করাই আমার ভুল হয়েছিল। সে যুক্তির পথে গেলই না। মরুক বুড়ো গাঙ্গুলি, তবুও খবর পেয়ে তার ছেলে জামাই গিয়ে তাকে এনে গঙ্গায় দিয়েছিল। তোর বাবার মতো দোগেছের মাঠের ডোবার জলে আধপোড়া করে ফেলে রেখে আসেনি। আমি সব জানি, আমায় ঘাঁটাস নে। অনেক আদ্যি নারীর কথা বেরিয়ে যাবে। কাঠ জোটেনি খেজুরের ডাল দিয়ে পুড়িয়েছিল, সব শুনেছি আমি। দোগেছের মাঠে সন্ধ্যের পর লোক যায় না, সবাই বলে এখনো ভূত হয়ে। কথা সবই সত্যি, শেষেরটুকু ছাড়া। ওইটুকুর ওপরই জোর দিয়ে বললাম, মিথ্যে কথা, বাবা কখনো। তার যুক্তির অকাট্যতা প্রমাণ করবার জন্য এমন একটা কথা বলে ফেললাম যা কখনো কারোর কাছে বলিনি, বা খুব রেগে মরিয়া না হয়ে উঠলে বলতামও না এদের কাছে। বললাম, জানেন আমি ভূত দেখতে পাই, অনেক দেখেছি। বাবাকে তাহলে নিশ্চয়ই দেখতে পেতাম, জানেন চা বাগানে থাকতে আমি কত। এই পর্যন্ত বলেই আমি চুপ করে গেলাম। দিদিমা খিলখিল করে হেসেই খুন। এ ছোড়াও পাগল ওর বাপের মতো। শুনেছ বৌমা, কি বলে শুনেছ একবার? জ্যাঠাইমা বললেন, যা এখান থেকে, এই মুড়ির বাটি তুলে ধুয়ে নিয়ে আর পুকুর থেকে এখানটা গাড়ুর জল দিয়ে ধুয়ে দে।
আমার কাপড়খানাও কেচে নিয়ে আয় অমনি। তোর সঙ্গে কে এখন সন্ধে অবধি তর্ক করে? তবে বলে দিচ্ছি, হিঁদুর ঘরে হিঁদুর মতো ব্যবহার না করলে এ বাড়িতে জায়গা হবে না। স্পষ্ট কথায় কষ্ট নেই। কই আমার বুলু, ভুন্টি, হাবু কি সতীশ তো কখনো এমন করে না? যা বলি তখনই তাই শোনে। কই একদিনের জন্যেও তো। দিদিমা বললেন, ও মা, বুলু, হাবু, সতীশের কথা বলো না। তারা আমার বেঁচে থাক, সোনার চাঁদ ছেলে মেয়ে সব। তারা হিঁদুয়ানির যা জানে ওর মা জানে না তো ও। সেদিন সতীশকে বলছি, সতু দাদা ভাই, তেলের ভাঁটটা বাইরের উঠোনের নিমুকলুকে দিয়ে এসো তো। তো বলছে, আমার বিছানার কাপড়, আমি তো ভাঁট ছোবো না। আমি মনে মনে ভাবলাম যে দেখো শিক্ষের গুণ, দেখো কেমন ঘরের মানুষ তারা। আহা, বেঁচে থাক, সব বেঁচে থাক। মনে মনে সতীশের প্রশংসা করতে চেষ্টা করলাম। সতীশ যে স্বীকার করেছে তার কাপড় বাসি, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু বাসি কাপড়ে কিছু ছোঁয়া যে খারাপ কাজ, এ বিশ্বাস যার নেই তাকেই বা দোষ দেওয়া যায় কি করে, এ আমি বুঝতে পারিনি। যেমন এখনই আমার মনে একটা প্রশ্ন এসেছে যে নিমুকলু কি কাঁচা ধোয়া শুদ্ধ গরদের জোর পড়ে তেল বেচতে এসেছিল? সতীশের ভেবে দেখবার ক্ষমতা ও বুদ্ধির চেয়ে যদি কারোর বুদ্ধি ও বুঝবার শক্তি বেশি থাকে, তার জন্য তাকে কি নরকে পৌঁছতে হবে? আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।